শিলিগুড়ি এসএনটি বাসস্ট্যান্ড থেকে খুব সহজেই পাওয়া যায় গ্যাংটক যাওয়ার শেয়ার গাড়ি। সিট প্রতি ভাড়া 400 টাকা। আর এবারের আমাদের সহযাত্রী হলো এই ছোট্ট বেড়াল ছানাটা। তাই রিভুর দারুণ আনন্দ এমন একটা জায়গায় সিট পেয়ে। আমরা মোটামুটি 4 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম গ্যাংটকে। গ্যাংটকের স্ট্যান্ডে গাড়ি নামিয়ে দিয়েছে। এখন আমরা অপেক্ষা করছি লোকাল ট্যাক্সি ধরে আমাদের হোটেলে যাওয়ার জন্য। কিছুক্ষণ দাঁড়াতেই লোকাল ট্যাক্সি পেয়ে গেলাম এবং 200 টাকার বিনিময়ে সে রাজি হলো আমাদের হোটেলে ছেড়ে দেওয়ার জন্য। আমাদের এই হোটেলের লোকেশনটা হচ্ছে গ্যাংটকের সিএম বাংলোর ঠিক পাশে হোটেল কাসর। আর হোটেল কাসর এই বিশাল জায়েন্ট রুমটা আমরা এবারে পেয়েছি, যেটা হচ্ছে ভিউ রুম, অর্থাৎ উইথ ব্যালকনি। ব্যালকনিতে গেলে বুঝতেই পারবেন যে এই হোটেলটা কেন এত স্পেশাল। এই দেখুন, এই হলো দৃশ্য ব্যালকনি থেকে। অসাধারণ। আজকে একটা মেঘমুক্ত দিন, দারুণ রোদ্দুর উঠেছে, তাই জন্য বেশ গরমও লাগছে কিন্তু গ্যাংটকে আজ। চলুন আগে ভালো করে হোটেলের রুমগুলো একটু দেখিয়ে নিই আর হোটেলের এই রুমটার ট্যারিফটা আপনাদের একটু জানিয়ে দিই। এই হোটেলটা একটা ট্রিপল বেডেড রুম, যেখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড রয়েছে। এই সিঙ্গেল বেডটাকে যদিও আমরা বসার জায়গা হিসেবে ইউজ করেছিলাম, কারণ এবারে আমি আর রিভু সোলো ট্রাভেল করছি। রুমে ছিল ইলেকট্রিক কেটলি, তাছাড়া চা কফি বানাবার সরঞ্জাম। আর বারান্দা তা তো বলারই না। এই বারান্দায় বসে গোটা দিন কাটিয়ে দেওয়া যায় এমন দৃশ্য দেখতে দেখতে। কোথাও বেড়াতে যাওয়ার আর দরকারই পড়বে না। চলুন এবার দেখাই বাথরুমটা। বাথরুমটা ছিল বিশাল বড়, গিজার তো ছিলই, তাছাড়া ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সোপ আর শ্যাম্পু দেওয়া ছিল বাথরুমে। এই রুমটার আমাদের ভাড়া পড়েছে দিন প্রতি 3000 টাকা উইথ ব্রেকফাস্ট। এই হলো হোটেল ক্যাসর বাইরের গেট আপটা। বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা দুষ্কর যে এই হোটেলের বারান্দা থেকে এমন ভিউ পাওয়া যেতে পারে। আমরা কিন্তু গ্যাংটকের কোনো গাড়ি করে সাইট সিইং ঘোরা বা 5 পয়েন্ট 7 পয়েন্ট ইত্যাদি আপনাদের দেখাবো না। দেখাবো আমাদের চোখে এক অচেনা গ্যাংটককে। আর সেই অচেনা গ্যাংটককে দেখতে হলে আপনাদের কিন্তু পায়ে হেঁটে ঘুরতে হবে। ঠিক আমরাও তেমনি হোটেল ক্যাসো থেকে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে আমাদের আশপাশটাকে এক্সপ্লোর করব বলে। আর সেই পায়ে হেঁটে এক্সপ্লোর করার প্রথম স্পটটি হলো এনচে মনাস্ট্রি। হোটেল কাসো থেকে যার দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। তবে 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা শর্টকাটে এখন উঠছি, অর্থাৎ সিঁড়ি বেয়ে। বুঝতেই পারছেন যে পাহাড়ের বিভিন্ন রাস্তার এইভাবে শর্টকাট কিন্তু সব জায়গাতেই থাকে। যদিও শর্টকাটে উঠে বেশ হাঁফ ধরে গেছিল, তাই ফেরার সময় আমরা রাস্তা ধরেই নেমে এসেছিলাম। এনচে মনাস্ট্রি তৈরি হয় 18 শতকে। তবে এখন যে বিল্ডিংটা আমরা দেখতে পাই সেটা কিন্তু বহুবার রিনোভেশন করা হয়েছে, রিপেয়ারিং করা হয়েছে, তাই এখন যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে সেটা ঝাঁ চকচকে। মনাস্ট্রিতে পৌঁছানোর আগেই পড়বে এই সুন্দর চোরতেনটি। এই চোরতেনটির চারপাশে রয়েছে প্রেয়ার হুইলস, যেগুলো ঘুরিয়ে আপনি পুণ্য সঞ্চয় করতে পারেন বা ছোট বাচ্চারা আনন্দ পেতে পারেন। বিশাল পরিসর এই এনচে মনাস্ট্রির, তাই এখানে ছোটদের ছোটাছুটি করে খেলার জায়গারও কিন্তু অভাব নেই। গ্যাংটকের আশেপাশে যত মনাস্ট্রি আছে মোটামুটি সকাল 6টায় খোলে আর বিকেল 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। তাই আপনাদের ট্যুর প্ল্যানও করবেন সেইভাবে যাতে আপনারা এই সময়ের মধ্যেই এসে পৌঁছাতে পারেন এই অপূর্ব সুন্দর মনাস্ট্রিগুলোতে। সিকিমের রাজধানী হলো গ্যাংটক শহর। দার্জিলিংয়ের মতো গ্যাংটকও যেন পুরনো হয় না। আমাদের কাছে বারবার নতুনভাবে ফিরে আসে গ্যাংটক। গ্যাংটকের সবচেয়ে আকর্ষণীয় স্থান অনেকে বা বলে থাকেন এমজি মার্গ। আর এমজি মার্গের আশেপাশেই তারা খুঁজতে থাকে থাকার হোটেল। তবে আমার কাছে কোনো দিনই আকর্ষণীয় ছিল না এমজি মার্গ। আজ সন্ধেবেলা আপনাদের দেখাবো এমজি মার্গ।
দেখলেই বুঝতে পারবেন যে আমাদের মতো যারা শান্তিপ্রিয়, বেড়ানো পছন্দ করেন, প্রকৃতির সাথে নিরিবিলিতে একান্তে সময় কাটাতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু এমজি মার্গের মতো হই-হট্টগোল আপনাদের মোটেই ভালো লাগবে না। সেই কারণেই আমরা হোটেল নিয়েছি খুব সুন্দর একটি জায়গায়, সেটি হলো সিএম বাংলোর কাছে জওহরলাল নেহেরু রোডে চাঁদমারি এলাকায় হোটেল ক্যাসো, যেখান থেকে পায়ে হেঁটে তিনটে মনাস্ট্রি দেখে নেওয়া যায় খুব সহজেই। আর পায়ে হেঁটে বারবার কেন বলছি বলুন তো, এটা একটা সাস্টেনেবল ট্রাভেলিং। এতে আপনার পয়সাও বাঁচছে যেমন, তেমনি পরিবেশ দূষণের হাত থেকেও কিন্তু আপনি পরোক্ষভাবে সাহায্য করছেন, এবং আপনার শরীরও ফিট থাকছে আপনি যখন পায়ে হেঁটে কোনো একটা জায়গা এক্সপ্লোর করছেন। এই এনচে মনাস্ট্রি ছাড়াও গ্যাংটকের যেটি অন্যতম বিখ্যাত মনাস্ট্রি রয়েছে সেটি হলো রুমটেক মনাস্ট্রি। তবে রুমটেক মনাস্ট্রি কিন্তু পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, সেটি যেতে হলে আপনাকে নিতে হবে লোকাল ট্যাক্সি। এখন আমরা এনচে মনাস্ট্রি থেকে পায়ে হেঁটেই চলে এসেছি এমজি মার্গ, যেটা হাঁটতে মোটামুটি আমাদের সময় লেগেছিল আধ ঘন্টা মতো। আর এমজি মার্গে দেখুন এখন কি অবস্থা, ঠিক সেই গরমকালে দার্জিলিং ম্যালের মতো। মেলা বসে গেছে, তিল ধারণের জায়গা নেই, একটা বসার জায়গা নেই, আর বেশ গরম ছিল সারাদিন, সেই জন্য কারুর গায়ে দেখুন শীতবস্ত্রও নেই। তাই বাধ্য হয়ে বসার জন্য আমাদের ঢুকে পড়তে হলো গোল্ডেন টিপসের এই টি ক্যাফেটিতে। একমাত্র এই ক্যাফেটিতেই কিন্তু বসার জায়গা ছিল, অন্যান্য সব রেস্টুরেন্ট, ক্যাফে মোটামুটি ফুল এখন গ্যাংটকে। আমার জন্য একটা টেমি টি অর্ডার করলাম, অর্গ্যানিক ব্ল্যাক টি, আর রিভুর জন্য একটা নর্মাল মিল্ক টি অর্ডার করলাম। আর তারপর এই ভিড়ের দৃশ্য দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিলাম। তাহলে বুঝতেই পাচ্ছেন, যারা নিরিবিলি এবং শান্তির খোঁজে পাহাড়ে আসেন তাদের জন্য কিন্তু এমজি মার্গ নয়। সেই জন্য এমজি মার্গের কাছাকাছি বৃথা হোটেল খুঁজে সময় নষ্ট না করে গ্যাংটকের আশেপাশে যে অফবিট জায়গাগুলো রয়েছে সেইখানেই থাকার চেষ্টা করুন। আমাদের এই চায়ের সাথে এই গোল্ডেন টিপসের ক্যাফেতে কমপ্লিমেন্টারি 4টে বিস্কিট দিয়েছিল, এবং চায়ের স্বাদ কিন্তু ছিল অতুলনীয়। পরের দিন সকালটা ছিল ঠিক এই রকম, মন খারাপ করা একটা অদ্ভুত পরিবেশ। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং সকালে পুরো হোয়াইট আউট। আমাদের হোটেলের বারান্দা থেকে কিছুই প্রায় দেখা যাচ্ছে না, শুধুমাত্র সামনের বাঁশ গাছটা দেখা যাচ্ছে। বেলা একটু বাড়ার সাথে সাথে হালকা পরিষ্কার হলো বটে আকাশ, কিন্তু এখনও আকাশের মুখ গোমড়া। তাই মন খারাপ না করে হোটেলে বসেই চা, কফি আর টুকটাক স্ন্যাক্স খেতে খেতে এই বারান্দায় বসেই মেঘেদের চলাচল এবং ওড়াউড়ি দেখতে লাগলাম। সেও এক অদ্ভুত মনোমুগ্ধকর পরিবেশ। এখন চিন্তা হচ্ছে আজকে যে আমাদের ওয়াকিং ট্যুর আছে গ্যাংটকে, যেটা আগে থেকেই প্ল্যান করে রেখেছি, সেটা কি করে এক্সিকিউট করব। এমন পরিস্থিতি বাইরে যে রিভুর ঠান্ডা লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা, আর বৃষ্টি সে তো এক নাগাড়ে পড়েই চলেছে, কখনো ঝিরঝির করে আবার কখনো বেশ সশব্দে। সকাল 8টার সময় আমরা চলে এলাম হোটেল ক্যাসোর ডাইনিং হলে। এখানেই দেওয়া হবে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের আয়োজন মন্দ ছিল না, আর এখন যেহেতু সিজন চলছে, বেড়ানোর সিজন, সেই জন্য হোটেলের বাকি রুমগুলোও কিন্তু পুরোপুরি পূর্ণ, হাউসফুল। আমরা ব্রেকফাস্টে নিয়েছি পুরি, সবজি, আর তার সঙ্গে ছিল পোহা। আরও কিছু অপশন ছিল যেমন অমলেট, টি, কফি ইত্যাদি, তবে কোনো কাট ফ্রুট বা ফ্রুট জুসের ব্যবস্থা ছিল না। খাবারের স্বাদ বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা আবার রুমে ফিরে এলাম এবং প্রমাদ গুনতে লাগলাম আর প্রার্থনা করতে লাগলাম একটুক্ষণের জন্য যদি আকাশটা একটু পরিষ্কার হয় আর বৃষ্টিটা একটু থামে, তাহলেই আমরা ছাতা, রেনকোট নিয়ে বেরিয়ে পড়ব রাস্তায়। এইভাবেই অপেক্ষা করতে করতে, বিশ্রাম নিতে নিতে বেলা 11টা যখন বাজে, তখন আমরা ছাতা নিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে হোটেল ক্যাসো থেকে মাত্র 500 মিটার দূরত্বে এই সুকলাখাং প্যালেসে চলে এলাম। এটি হলো গ্যাংটকের রাজার বাড়ি।
তবে এই পেছনের গেট দিয়ে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো না, এখানে রয়েছে মিলিটারি পাহারা। আমাদেরকে যেতে হবে একটু ঘুরপথে ফ্রন্ট গেট দিয়ে এই রাজার বাড়িতে ঢুকতে হলে। আর ফুটপাথটা দেখুন কি অসাধারণ, যেহেতু এখানে খুব জোরে জোরে গাড়ি চলে সেই জন্য পথচারীদের সুবিধার্থে এমন সুন্দর স্টেয়ার্স এবং উপরে কভার দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। খুব সহজেই আমরা পৌঁছে গেলাম সুকলাখাং প্যালেসে। আমরা ছাড়া কিন্তু একটি মানুষও দেখতে পেলাম না, কারণ এখনও কিন্তু বৃষ্টি পড়েই চলেছে অবিশ্রান্ত। এই রাজার বাড়িতে ঢুকতেই আমাদের প্রথমে চোখে পড়ল কয়েকটি হাঁস, যারা নিশ্চিন্তে এবং আনন্দে ঘুরে বেড়াচ্ছে প্যালেসের সামনে। এই হলো সুকলাখাং মনাস্ট্রি, যে মনাস্ট্রি আমরা খোলা পেয়েছিলাম এবং ভেতরে ঢুকে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এই সুকলাখাং প্যালেস এবং মনাস্ট্রিতে। বৃষ্টি ভেজা এই মনাস্ট্রিতে মানুষের দেখা মিলল না, তবে দেখা মিলল প্রচুর পায়রা, হাঁস এবং মুরগিদের। দূরে দেখা যাচ্ছে রাজার বাড়ি, কিন্তু সেই রাজার বাড়িতে আমাদের ঢোকা নিষিদ্ধ। আমরা ঢুকতে পারবো মনাস্ট্রির অন্দরে। আর এই ক্যাম্পাসেই রয়েছে একটি তিব্বতী স্কুল, যেখানে তখন বাচ্চাদের জোরে জোরে ABCD পড়ার আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। বৃষ্টি ভেজা এই সুকলাখাং মনাস্ট্রি এবং প্যালেসের ক্যাম্পাস খুবই সুন্দর লাগছিল আমাদের। আরও ভালো লাগছিল এখানকার নির্জনতা। পর্যটকের ভিড় নেই, মানুষের হাসি, চিৎকার, সেলফি তোলার হিড়িক নেই, ইত্যাদি ইত্যাদি। এখন চলুন ঢুকে পড়ি একদম অন্দরমহলে সুকলাখাং মনাস্ট্রির। সিকিম তথা উত্তরবঙ্গের বিভিন্ন যে তিব্বতী মনাস্ট্রি রয়েছে, সেখানে সাধারণত যে সমস্ত দেবদেবীর মূর্তি পুজো করা হয় সেগুলি হলো গুরু রিংপোচে, গুরু পদ্মসম্ভব, গুরু চেন রেজিক, গৌতম বুদ্ধ, তারা দেবী ইত্যাদি। এখানেও সেই সমস্ত দেবদেবীর সাথে আরও অনেক নাম না জানা দেবদেবীর মূর্তি ছিল। আর তার সঙ্গে ছিল এই তোরমা। এই তোরমা অনেক কষ্ট করে তৈরি করে এখানকার তিব্বতী মঙ্করা, এবং সেটি ঠাকুরকে নিবেদন করা হয় প্রসাদের আকারে। এই তোরমা তৈরি আমরা দেখেছিলাম রা বাংলার কাছে রালং মনাস্ট্রিতে, কিন্তু তখন আমি ভিডিওগ্রাফি করতাম না। বেশ কিছু স্টিল ফটোগ্রাফ তুলেছিলাম আজ থেকে প্রায় 12 বছর আগে। এই তোরমা নিয়ে আপনাদের যদি জানার ইচ্ছা থাকে তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে কত কষ্ট করে এখানকার তিব্বতী মঙ্করা এই তোরমা তৈরি করেন ভগবানকে উৎসর্গ করবেন বলে। ভেতরে শান্ত নিরিবিলি পরিবেশে রিভু কিন্তু দারুণ দৌড়াদৌড়ি করেছে, 1 মিনিটের জন্যেও স্থির হয়ে বসেনি। আর আমি ভিডিও তোলার পাশাপাশি চুপ করে চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বসেছিলাম। যখন চোখ খুললাম তখন দেখি আমার চারপাশে গোল হয়ে ছুটে বেড়াচ্ছে রিভু। আমার যেমন বসলে শান্তি, রিভুর তেমনি ছুটে বেড়ালেই শান্তি। অন্যান্য ভিডিওতে যেমনি বলি তেমনি কয়েকটা দরকারি কথা বলে রাখি ভিডিও দেখাতে দেখাতেই। সেটা হলো যে আমি আপনাদের সুবিধার্থে ইনস্টাগ্রামের লিংক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। যারা আমাকে মেসেজ পাঠাতে চান, ট্রাভেল রিলেটেড কোনো কোয়েরি করতে চান, তারা আমার ইনস্টাগ্রামে সুদীপ্তা চ্যাটার্জি নামে মেসেজ করতে পারেন। তাছাড়া আমার আপকামিং গ্রুপ ট্যুর এবং সোলো ট্যুরের ব্যাপারে জানতে হলে চোখ রাখতে হবে ফেসবুক পেজে, যেটা রয়েছে ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা নামে। সেই পেজটাও ফলো করে রাখার অনুরোধ করব আপনাদের কাছে। আর যারা এখনও সাবস্ক্রাইব না করে রেগুলার ভিডিও দেখেন আমার, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে আমাকে মোটিভেট করুন। কারণ একটা ভিডিও বানানোর পেছনে অনেক পরিশ্রম থাকে, যেটা পুরোটাই কিন্তু আমি একা করি। বৃষ্টি থামার অপেক্ষা না করে ছাতা নিয়েই আমরা চলে এলাম প্যালেসের অদূরেই অবস্থিত ক্যাফে রয়্যালে। এটি একটি খুব সুন্দর ক্যাফে, যেখানে আমরা একটি ইংলিশ ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। যদিও এখন হচ্ছে লাঞ্চ টাইম, কিন্তু আমার ছেলের খুব প্রিয় এই ইংলিশ ব্রেকফাস্ট। এই পুরো প্ল্যাটারটার দাম পড়েছিল 450 রুপিস ইনক্লুডিং ট্যাক্স।
আমরা বেশ খানিকক্ষণ সময় এই ক্যাফে রয়্যালে কাটিয়ে তারপর আবার গুটি গুটি পায়ে চলে এলাম আমাদের হোটেল কাসোতে। এই দৃশ্যটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখন রয়েছি আমরা হোটেল কাসোর বারান্দায়, আর এই বারান্দাটা হলো এই হোটেলের একটা সিগনেচার। এরকমই একটি বর্ষার দিনেই বোঝা যায় যে একটা ব্যালকনি আলা রুম আর একটা উইদাউট ব্যালকনি রুম কতটা ইম্পর্টেন্ট একজন পর্যটকের জীবনে। তাই আমি চেষ্টা করি যখনই বেড়াতে যাই উইথ ভিউ রুম বা ব্যালকনি আলা বেস্ট ভিউ রুমটা বুক করার জন্য। তার জন্য আমাকে মিনিমাম 3 মাস আগে থেকে বুক করে রাখতে হয় যদি আমি পিক সিজনে ট্রাভেল করে থাকি। গ্যাংটকে আমাদের তৃতীয় দিন ছিল এমনই রোদ ঝলমলে। ভাবাই যায় না যে গতকাল এত বৃষ্টি হয়েছে গোটা রাত এবং গোটা দিন ধরে। আজকে রোদ উঠেছে সকালে, ঝলমল করছে আকাশ বাতাস। আজ আমরা উত্তর সিকিমের দিকে রওনা দেব শেয়ার গাড়ি করে। তার আগে সকালবেলাটা নষ্ট হতে দিতে চাই না, সেই জন্যই হোটেল কাসো থেকে মাত্র 500 মিটার হেঁটে চলে এসেছি চাঁদমারি এলাকায় অবস্থিত সেরা জে মনাস্ট্রি। এবং অদ্ভুতভাবে সকালের এমন সময়টায় আমি এসে পৌঁছেছি যে সেখানে একটা বড় উৎসব চলছে। প্রার্থনা সভা বলা চলে, বিশাল এক মিটিং যেখানে সবাই ওম মানি পেমে হোম, এছাড়া ওনাদের যে আলাদা জপমন্ত্র আছে এবং জপমালা আছে সেগুলো নিয়ে সবাই একসাথে ভগবানের আরাধনা করছেন। আর তারই মাঝে মাঝে এখানকার যারা মঙ্কস রয়েছেন তারা বিভিন্ন মন্ত্রোচ্চারণ করছে। আমি বসে পড়লাম এদেরই মধ্যে। 1 ঘন্টা সময় কাটিয়েছিলাম এনাদের সাথে এবং আমার সময়টা কেটেছিল অসাধারণ। এই সেরা যে মনাস্ট্রিতে কিন্তু আগে কোনো পর্যটকের পায়ের ধুলো পড়েনি, আর এই মনাস্ট্রি যেহেতু আমাদের হোটেল থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে, সেই জন্য এখানে আসার লোভ সামলাতে পারিনি। আর এখানে এসে আমি অবাক হয়ে গেছি এখানকার অদ্ভুত সুন্দর প্রার্থনা সভা দেখে। চলুন এনাদের নিস্তব্ধতা একটু অনুভব করি। Please come. Please come. সকালটা বড়ই সুন্দর কেটেছিল। এরপর সেরাজে মনাস্ট্রি থেকে ফিরে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা বেলা 11টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম উত্তর সিকিমের উদ্দেশ্যে। আর সেই ভিডিও আসবে এই ভিডিওর ঠিক পরবর্তী পর্বে। উত্তর সিকিমের জঙ্গু এলাকায় আমরা যাব এবং পুরোটাই শেয়ার গাড়িতে। সেই অভিজ্ঞতা এক্সক্লুসিভলি ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তাতে দেখাবো উইথ অল ডিটেলস। ওখানকার একটি অসাধারণ হোমস্টেতে আমরা থাকবো মোট 3 রাত্রি 4 দিন। আর সেই অভিজ্ঞতা পুঙ্খানুপুঙ্খ আপনাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে মোটিভেট করুন আমাকে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শিগগির একটি ঝকঝকে নতুন পর্বে। এখন চলছে সিকিম সিরিজ। এই সিরিজ চলবে আরও বেশ কিছুদিন, তাই সঙ্গে যুক্ত হন আমাদের সাথে।
সিকিম বেড়ানো নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা যে 15 দিন সিকিম ঘুরেছি পুরোটাই কিন্তু শেয়ার গাড়িতে ঘুরেছি, তাই সেই শেয়ার গাড়ির ডিটেলসও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো প্রতিটা পর্বে কিছু না কিছু। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব শিগগির।